Hi friends, welcome to Cinema Simplified. মহারাজা মুভির স্ক্রিন প্লে মারাত্মক। শুরু তো হয় সিম্পল ঘটনা দিয়ে, কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারি ঘটনাগুলি এতটাও সিম্পল নয়। অ্যান্ড দ্য লাস্ট 40 minutes were a blast. সিম্পল প্লট, কিন্তু মুভিতে সেটা দেখানোর ওয়ে অসাধারণ। শুরুতেই আমরা গল্পের লিড ক্যারেক্টার মহারাজাকে দেখতে পাই। সে একটি স্যালুনে কাজ করে। খুবই সাদামাটা একটি মানুষ, যে দুদিনের ছুটি চায় নিজের ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য। এর পরের সিনেই দেখি যে সে তার মেয়ের জন্য সফট টয় কিনছে, আর সফটের অপোজিটের বাড়িতে তার ওয়াইফ ও বাচ্চা বসে। সে দোকান থেকেই তার ওয়াইফকে সফট টয় দেখিয়ে চুজ করতে বলছে। বউ ও মেয়ের জন্য গিফট প্যাক করাচ্ছিল, ইতিমধ্যে একটি লরি এসে বাড়িতে ধাক্কা মারে এবং বাড়িটি ভেঙে পড়ে। এর পরের সিনে মহারাজার মেয়ে জ্যোতিকে দেখানো হয়। সে এখন 10th ক্লাসে পড়ে, কিন্তু তার পড়াশোনায় মন নেই, স্পোর্টসের দিকেই ঝোঁক বেশি। তাই স্কুলের কোনো টিচার তাকে পছন্দ করে না, শুধুমাত্র পিটি টিচার আসিফা ছাড়া। আসিফা জ্যোতিকে খুব ভালোভাবে গাইড করে এবং স্পোর্টসে তার আগ্রহ দেখেই তাকে 100 মিটার দৌড়ের কম্পিটিশনের জন্য ট্রেন করছে। বাড়িতে জ্যোতি, তার বাবা মহারাজা ও লক্ষ্মী একসাথে থাকে। এখন প্রশ্ন হলো, লক্ষ্মী কে? লক্ষ্মী হলো একটি ডাস্টবিন। ছোটবেলায় যখন লরি এসে বাড়িতে ধাক্কা মারে, সেই দুর্ঘটনায় জ্যোতির মা মারা যায়। এই ডাস্টবিনটি জ্যোতির ওপর পড়ে তাকে ঢাকা দেওয়ার দরুন জ্যোতি ওই দুর্ঘটনায় বেঁচে যায়। তাই তারা লক্ষ্মী দ্য ডাস্টবিনকে প্রত্যেক শুক্রবার ধুয়ে মেজে পরিষ্কার করে তিলক লাগিয়ে খুব যত্ন সহকারেই রাখে এবং লক্ষ্মীকে ফ্যামিলি মেম্বার মনে করে। মহারাজা গোপাল দাস স্যালুনে কাজ করে এবং খুবই গতানুগতিক একটি লাইফ লিড করে। কেউ তাকে হাসতে দেখেনি কোনোদিন। প্রত্যেক রবিবার বাবা ও মেয়ে মিলে কাছাকাছির মধ্যেই একটু ঘুরতে যায়। জ্যোতি তার বাবাকে ঘরের খুঁটিনাটি কাজের ভুল ত্রুটি নিয়ে শাসন করতে থাকে, কিন্তু মহারাজা তার মেয়েকে খুব ভালোবাসে আর তার জন্য সে সবকিছু করতে পারে। এরই মধ্যে একদিন জ্যোতির স্কুলের প্রিন্সিপাল মহারাজাকে ডেকে পাঠায়। জ্যোতির বিরুদ্ধে কমপ্লেন তার ব্যাগে অ্যালকোহলের বটল পাওয়া গেছে, কিন্তু মহারাজা কন্টিনিউয়াসলি বলতে থাকে যাই হয়ে যাক তার মেয়ে ভুল কাজ করতে পারে না। প্রিন্সিপাল জ্যোতিকে স্কুল থেকে বের করেই দিত যদি না আসিফা ম্যাম প্রমাণ সহ একটি ছেলেকে নিয়ে হাজির হয়, প্রমাণ করে দেয় জ্যোতি নির্দোষ। কিন্তু মহারাজা এতক্ষণ ধরে অকারণে সবার সামনে জ্যোতিকে দোষ দেওয়ার জন্য প্রিন্সিপালকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে বলে। স্বাভাবিকভাবেই প্রিন্সিপাল তাতে রাজি হয় না এবং তার লোকজনকে বলে মহারাজাকে বের করে দিতে। জোর করে বের করতে গেলে মহারাজা একটি থামের অংশকে দুহাতে জড়িয়ে ধরে এবং এত লোকের টানাটানিতে থামটি উপড়ে আসার মতো অবস্থা হয়। এই সিচুয়েশনে জ্যোতি প্রিন্সিপালকে তার কাছে ক্ষমা চেয়ে নিতে বলে, কারণ সে তার বাবাকে ভালো মতোই চেনে। ক্ষমা না চাইলে সে থামবে না। অবস্থা বুঝে প্রিন্সিপাল জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। জ্যোতি ও তার বাবা সেখান থেকে চুপচাপ চলে যায়। এই ঘটনায় মহারাজার চরিত্রের দুটি বৈশিষ্ট্য বোঝা যায়। এক, সে তার মেয়ের জন্য সবকিছু করতে পারে। দুই, মহারাজা খুব জেদি একগুঁয়ে এবং বয়স হলেও খুব শক্তিশালী একজন মানুষ। জ্যোতি এক সপ্তাহের জন্য স্পোর্টস ক্যাম্পে শহরের বাইরে যায়। হঠাৎই দেখানো হয় মহারাজার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মহারাজা অজ্ঞান হয়ে পড়ে আছে। এই সিনটি ডিরেক্টর চাইলেই স্বাভাবিকভাবে দেখাতে পারত, কিন্তু তার পরিবর্তে খুব অনবদ্যভাবে সিনটি দেখানো হয়েছে। একটি বিষধর সাপ বাড়ির মধ্যে ঢোকে এবং সাপটি চলতে শুরু করলেই সাপের সাথে সাথে আমরা বাড়ির ভাঙচুর অবস্থা এবং মহারাজাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। লোকাল কাউন্সিলর গ্যারাজে গিয়ে মারধর শুরু করে গ্যারাজের মালিককে, কারণ সে গাড়ি রিপেয়ারের জন্য দিয়েছিল আর তার মধ্যে একটি সানগ্লাস ছিল যেটা চুরি হয়ে গেছে। ইতিমধ্যে একটি ছেলে আসে আর গ্যারাজের মালিক তাকে দেখিয়ে বলে গাড়িটি সে রিপেয়ার করেছে। কাউন্সিলর তাকে পিটিয়ে চলে যায়। ছেলেটির নাম ধানা। ধানা সত্যিই চোর ছিল। সে কাউন্সিলরকে ফলো করে তাকে দ্বিগুণ পিটিয়ে আসে। সিন শিফট হয় পুলিশ স্টেশনে। পুলিশ নামক একটি চোরকে ইন্সপেক্টর পেটাচ্ছিল। মহারাজা পুলিশ স্টেশনে লক্ষ্মীর চুরি যাওয়ার রিপোর্ট লেখাতে আসে এবং সবিস্তারে সেদিনের ঘটনা ডেসক্রাইব করে, কিন্তু একটি লোহার ডাস্টবিনের জন্য পুলিশ রিপোর্ট নেয় না। মহারাজাকে জোর করে বের করে দিতে গেলে সে একটি থাম জড়িয়ে নেয় এবং সবার টানাটানিতে ও তার গায়ের জোরে সব ভেঙে পড়ে ফাইল ছড়িয়ে যায়। অপর একটি পুলিশ অফিসার একটি চোরকে ধরে আনে একটি ধনী ব্যক্তির বাড়িতে গয়না চুরির অপরাধে। তাদের গয়না ফিরিয়ে দিলে তারা সেগুলিকে নকল গয়না বলে চিহ্নিত করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি পুলিশ অফিসারটি চোরকে দিয়ে নকল গয়না বানিয়েছে।
ইন্সপেক্টর থানায় ফিরে থানার ওই ভাঙচুর অবস্থা দেখে অবাক হয়। মহারাজা লক্ষ্মী চুরির ঘটনাটি তাকে আবার বিস্তারিত শোনায়। সব শুনে ইন্সপেক্টর 500 টাকা দিয়ে তাকে চলে যেতে বললেও সে যায় না। তখন ইন্সপেক্টর চর মেরে মহারাজাকে বের করে দেয়, কিন্তু সে আবার ফিরে আসে 40,000 টাকা নিয়ে এবং মোট 5 লক্ষ টাকা দেবে বলে লক্ষ্মীকে খুঁজে দিলে। ফলস্বরূপ ইন্সপেক্টর তার বাড়ি যায় তদন্ত করতে এবং আশেপাশের সবাইকে জিজ্ঞাসাবাদও করে। তাদের সন্দেহ হয় শুধু ডাস্টবিনের জন্য কেউ 5 লক্ষ টাকা দেয় না, নিশ্চয়ই এর মধ্যে অন্য ব্যাপার আছে। মহারাজাকে জিজ্ঞেস করতে সে 2 লাখ টাকা আরো বাড়িয়ে দেয়। পুলিশের সন্দেহ বাড়ে। সেলভাম ও তার ফ্রেন্ড ধনী বাড়িতে চুরি করে এবং একা মেয়েদের ধর্ষণ করে তার বন্ধু। সেলভাম একটি নর্মাল লাইফ লিড করে। তাদের একটি ইলেকট্রনিক গুডসের শপ রয়েছে। সেলভামের ওয়াইফ ও একটি মেয়ে রয়েছে যাকে সে আম্মু বলে ডাকে। আম্মুর পিঠে একটি ক্ষত ছিল যা ওপর থেকে কিছু জিনিস পিঠে পড়ে যাওয়ার দরুন হয়েছে। সেলভাম তার মেয়েকে খুবই ভালোবাসে। পুলিশরা ভাবে একই দেখতে একটি নকল ডাস্টবিন মহারাজাকে ফিরিয়ে দিয়ে কেস ক্লোজ করবে, তাই নকল ডাস্টবিনের খোঁজ করতে থাকে। জ্যোতি স্পোর্টস ক্যাম্প থেকে মহারাজাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকে এবং লক্ষ্মীর ফটো পাঠাতে বলে, কিন্তু মহারাজা তাতে রিপ্লাই দেয় না। সে সারাক্ষণ পুলিশ স্টেশনে পড়ে থাকে, এমনকি পুলিশের ফাইল ফরমাশও ঘাটে। একই রকম দেখতে পুরনো আরেকটি ডাস্টবিনের খোঁজ করার সময় একটি স্টিলের দোকানে অফিসারের সাথে দেখা হয় পুলিশ ইনফর্মার নাল্লা শিবামের। তাকেও তদন্তের কাজে নিযুক্ত করে ইন্সপেক্টর। ধানার গ্যারেজের মালিক পুলিশ স্টেশনে ধানার নিখোঁজের রিপোর্ট লেখাতে আসে। সেখানে ধানার ফটো দেখে মহারাজা ফ্ল্যাশব্যাকে ভাবতে থাকে সেদিন বাড়ি ভাঙচুরের পর যখন মহারাজার হুঁশ ফিরেছিল সেখানে সে একটি টোল ট্যাক্সের টিকিট দেখতে পায়। গাড়িটির খোঁজ করতে করতে কাউন্সিলর ও তার সঙ্গীরা যেখানে ড্রিঙ্ক করছিল সেই বারে পৌঁছায়। সেখানে ধানা আসে এবং কাউন্সিলরকে পেটায়। ধানাকে ফলো করে মহারাজা ধানার ডেরায় পৌঁছায় এবং এখানে একটি জবরদস্ত অ্যাকশন আমরা দেখতে পাই। শেষ পর্যন্ত মস্তক ছিন্ন করে ধানাকে খুন করে মহারাজা। মারা যাওয়ার আগে ধানা মহারাজাকে জানিয়ে যায় সেদিন রাতে তার সাথে যারা ছিল তার একজন মহারাজারই এরিয়ার পুলিশ স্টেশনের লোক। তখনই বোঝা যায় এই জন্যই মহারাজা এতদিন পুলিশ স্টেশনে পড়ে রয়েছে সেই লোককে খুঁজতে। ধানাকে লাস্ট দেখা গিয়েছিল কাউন্সিলরের সাথে মারপিট করতে, তাই কাউন্সিলরকে থানায় ডাক পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। সে জানায় সেদিন ধানার সাথে আরেকজন লোক দেখা করতে এসেছিল, কিন্তু সে তার নাম মনে করতে না পারায় মহারাজা বেঁচে যায়। সেলভাম তার মেয়ে আম্মুর বার্থডের জন্য রেড ডায়মন্ডের একটি রেয়ার চেন অর্ডার দেয়। সেলভামের ওয়াইফ বারণ করতে থাকে তাকে এত দামি গিফট কেনার জন্য, কারণ সে তো জানতো তার স্বামীর সামান্য একটি ইলেকট্রনিক গুডসের দোকান আছে। লোকের বাড়িতে চুরির ব্যাপারে কোনো কিছুই সে জানতো না। বার্থডের দিন সেলভাম সোনার দোকান থেকে চেন ও সমস্ত জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় তার ওয়াইফ তাকে দাড়ি ট্রিম করে আসতে বলে। সেলভাম বাজারের মধ্যে মহারাজার স্যালুন দেখতে পায়, সেখানে দাড়ি ট্রিম করতে যায়, কিন্তু ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় মহারাজা ব্যাটারি কিনতে দোকানের বাইরে যায়। সেলভাম তখন স্যালুনে একাই ছিল। তার ফ্রেন্ড ফোন করে তাকে তাদের চুরি করার নিউজ পেপারে বেরোনোর কথা জানায় এবং পুলিশ হয়তো দোষীদের আইডেন্টিফাই করে ফেলেছে এই সন্দেহের কথাও জানায়। ফোন রেখে পিছনে ঘুরতেই সেলভাম দেখে মহারাজা পিছনে দাঁড়িয়ে আছে। তার সন্দেহ হয় মহারাজা সব শুনে ফেলেছে। বাড়ি ফিরেও সেলভাম সেটা নিয়ে ভাবতে থাকে। তার ওয়াইফ তাকে জানায় সোনার চেনটা পাওয়া যাচ্ছে না। আসলে সেলভাম স্যালুনেই চেনটা ফেলে এসেছিল, আর সেটা ফেরত দিতেই মহারাজা যখন সেলভামের বাড়িতে আসে মহারাজার পিছন পিছন পুলিশও তার বাড়িতে ঢোকে তাকে ধরতে। সেলভাম মনে করে মহারাজাই তাকে ধরিয়ে দিয়েছে। এইসবের মধ্যে সেলভামের সঙ্গীটি মারা যায় এবং সেলভামের ওয়াইফ তার হাজবেন্ডের আসল রূপটা বুঝতে পারে। জ্যোতি ওর স্পোর্টস শুটা তার একটি গরিব বন্ধুকে দিয়ে দেয় এবং বাবাকে সেম ওরকম একটি শু রাতে বাড়ি ফেরার পথে কিনে আনতে বলে, কারণ সে বাড়ি ফিরছে রাতে আর সকালে তার প্র্যাকটিস আছে। পুলিশ অফিসাররা লক্ষ্মীর মতো সেম অপর একটি ডাস্টবিন বানিয়ে নেয়, কিন্তু চুরিটি কবুল করার মতো কোনো লোক পায় না। তখন নাল্লা শিবাম 50,000 টাকার লোভে নিজেই চোরের অ্যাক্টিং করতে রাজি হয়। ইন্সপেক্টর থানায় ফোন করে মহারাজাকে সেদিনের ঘটনাটি আবার বিস্তারিত বলতে বলে। মহারাজা বলতে শুরু করে আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সমস্ত ঘটনাই অ্যাকচুয়ালি তার মেয়ের সাথে ঘটেছিল।
সেদিন জ্যোতি স্পোর্টস ক্যাম্প থেকে বাড়ি ফেরে। মহারাজার জ্যোতির জুতো কিনতে গিয়ে বাড়ি ফিরতে লেট হয়। সেলভাম পুরনো বদলা নিতে মহারাজাকে মারতে এসেছিল, কিন্তু মহারাজাকে না পেয়ে থানা এবং নাল্লা শিবম দুজন মিলে জ্যোতিকে রেপ করে রিপিটেডলি। মহারাজা বাড়ি ফিরে জ্যোতিকে ওই অবস্থায় পায় এবং হসপিটালে অ্যাডমিট করে। ফোনে মহারাজার ডাস্টবিন চুরির ঘটনা শুনে নাল্লা শিবম বুঝে যায় সে ফেঁসে গেছে। সে পালিয়ে যাওয়ার বাহানা খুঁজতে থাকে, কিন্তু ইন্সপেক্টর তাকে তার বাড়িতে থাকতে বলে আটকে দেয়। জ্যোতিকে হসপিটালাইজড করার পর রাগে দুঃখে মহারাজা নিজেই তার বাড়িতে ভাঙচুর করে এবং নিজের মাথায় মেরে অজ্ঞান হয়ে যায়। জ্যোতির জ্ঞান ফেরার পর সে তার বাবার কাছ থেকে একটাই জিনিস চায়, যে তার এরকম অবস্থা করেছে জ্যোতি তার সাথে কথা বলতে চায়, জিজ্ঞাসা করতে চায় কেন সে জ্যোতির সাথে এমনটা করলো। ইন্সপেক্টর নাল্লা শিবমকে নিয়ে মহারাজার বাড়ি আসে। নাল্লা শিবমের কথায় মহারাজা বুঝে যায় এই আসল দোষী। জ্যোতি তাকে বলেছিল একজন আততায়ীর পিঠে আপ আছে, সেটিও মিলে যায়। মহারাজা বুঝতে পারে এই সেই লোক, একেই সে এতদিন পুলিশ স্টেশনে খুঁজছে। তখন ইন্সপেক্টর জিজ্ঞাসা করে দোষীকে সে ধরে দিয়েছে, এবার মহারাজা তার সাথে কি করতে চায়। মহারাজা বলে ছেড়ে দিতে। ইন্সপেক্টর বলে যাই করে থাকুক ছেড়ে দেবে, আর যদি তোমার মেয়েকে রেপ করে থাকে। এখানে গল্পে আসে আরেকটি টুইস্ট। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি পুরনো ডাস্টবিনের জন্য কেউ 7 লাখ টাকা দিচ্ছে। এতে সন্দেহ হওয়ায় ইন্সপেক্টররা তদন্ত শুরু করে। ধানার খুন এবং হসপিটালে জিজ্ঞাসাবাদ করে তারা সবটাই জানতে পারে। অর্থাৎ প্রথম থেকেই তারা সবটা জানতো, কিন্তু অ্যাক্টিং করে যাচ্ছিল নাল্লা শিবমকে হাতে নাতে ধরতে। সব জেনেই তারা আজ নাল্লা শিবমকে মহারাজার হাতে তুলে দিয়েছে। মহারাজার হাতে কাটারি তুলে দিয়ে তাকে মারতে বলে ইন্সপেক্টর বেরিয়ে যায় দরজা বন্ধ করে। মহারাজা তার বদলা নেয় নাল্লা শিবমকে খুন করে। তৃতীয় ব্যক্তি অর্থাৎ সেলভামের খবর ইন্সপেক্টররাই মহারাজাকে দেয়। মহারাজা সেলভামকে ওখানে দেখে চমকে যায়, কারণ সে ভাবতেই পারেনি সেলভাম মেন কালপ্রিট। এখানে দুজনের মধ্যে একটি জবরদস্ত ফাইট হয়, কিন্তু মহারাজা সেলভামকে হারিয়ে দেয়। এই সময় জ্যোতি আসে। সে সেলভামের সাথে একা কথা বলতে চায়। জ্যোতি বলে সে এই ট্রমা ঠিকই কাটিয়ে উঠবে, আর যদি সেলভামের কোনো মেয়ে থাকে তাকে জিজ্ঞাসা করতে যে প্রত্যেকদিন মেয়েরা তার মতো নিজ কত লোকের সম্মুখীন হয়, কিন্তু হার মানে না। জ্যোতি একটি গয়নার পটলি সেলভামের দিকে ছুঁড়ে দিয়েছিল। সেলভাম হঠাৎ তার মধ্যে ছোটবেলায় তার নিজের মেয়েকে দেয়া সেই চেনটি দেখতে পায়। সেলভাম মনে করতে থাকে 15 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে যখন সে তার প্রতিবেশীর বাড়ি দেখা করতে গিয়েছিল, সে জানিয়েছিল তার জেলে যাওয়ার পর তার বউ বাচ্চা নিয়ে বাজারের মধ্যে একটি বাড়িতে শিফট হয়ে গিয়েছিল। একদিন অন্য একটি লোক তার বউ ও বাচ্চা নিয়ে সেলভামের ওয়াইফের সাথে দেখা করতে আসে। তখনই একটি ট্রাক এসে বাড়িতে ধাক্কা মারে এবং সবাই মারা যায়। একটি বাচ্চাও মারা যায়। আসলে সেদিন মহারাজার মেয়ে মারা গিয়েছিল, আর ডাস্টবিন চাপা পড়ে বেঁচে গিয়েছিল সেলভামের শিশু কন্যাটি। মহারাজা এতদিন তাকেই মানুষ করেছে, ভালোবেসেছে নিজের মেয়ের মতো। সেলভাম জ্যোতির পিঠে সেই পুরনো ক্ষতটিও দেখতে পায়, যা তার মেয়ে আম্মুর পিঠে ছিল। সেলভামের কিছুই বুঝতে বাকি থাকে না। সে মহারাজার পায়ে পড়তে থাকে তাকে একবার জ্যোতির সাথে কথা বলতে দেওয়ার জন্য, কিন্তু মহারাজা তাকে উপেক্ষা করে জ্যোতি শুধুমাত্র মহারাজার মেয়ে এটি বলে সেখান থেকে চলে যায়। সে তার নিজের মেয়ের সাথে এমন অত্যাচার করেছে। ঘৃণায় কষ্টে নিজের মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে জ্যোতির পিছনে যেতে থাকে এবং কনস্ট্রাকশন বিল্ডিং এর ওপর থেকে পড়ে মারা যায়। বাবার রক্তে ভরে যায় জ্যোতির পায়ের ছাপ। সিনটি খুবই কষ্টকর। এমন ভাবেই বিচার পাওয়া উচিত প্রত্যেক নির্যাতিতার। দোষীর রক্তেই একমাত্র তার পাপ ধোয়া সম্ভব। ধর্ষকের কোনো জাত হয় না, বাবা দাদা স্বামী কোনো রিলেশন হয় না, তাদের একটাই পরিচয়, তারা ধর্ষক। আসলে প্রথম থেকেই ঘটনাগুলি পরপর ক্রম অনুযায়ী দেখানো হয়নি, আর এটাই মহারাজা মুভির ইউএসপি। ঘটনাগুলিকে এমন ভাবেই প্রেজেন্ট করা হয়েছে, মাইন্ড ব্লোয়িং স্ক্রিন প্লে। প্রথম ঘটনাটি হলো যখন সেলভাম মহারাজার স্যালুনে যায়। সেখানে সে চেনটি ফেলে আসে এবং মহারাজা সেটি দিতেই তার বাড়ি যায়, কিন্তু সেলভাম ভুল বোঝে যে মহারাজা তাকে ধরিয়ে দিয়েছে। সেলভামকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর
মহারাজা তার ওয়াইফ ও বাচ্চাকে নিয়ে সেলভামের ওয়াইফের সাথে দেখা করতে আসে চেনটি ফেরত দিতে। বাড়ির সামনে টয় শপ দেখে মহারাজার ওয়াইফ তাকে সেলভামের বাচ্চার জন্য সফট টয় কিনে আনতে বলে। আর তখনই ট্রাক এসে বাড়িটিতে ধাক্কা মারে। সবাই মারা গেলেও সেলভামের মেয়েটি ডাস্টবিন চাপা পড়ে বেঁচে যায়। এদিকে 15 বছর সেলভাম রাগ পুষতে থাকে এবং জেলের বাইরে বেরিয়েই মহারাজাকে মারতে আসে। কিন্তু সেই দিনই জ্যোতি ক্যাম্প থেকে ফিরে আসে এবং তারা তাকে রেপ করে। মহারাজা ধানাকে ফলো করে তাকে খুন করে এবং তার অপর একটি সঙ্গী পুলিশ স্টেশনে আছে শুনে পুলিশে ডাস্টবিন হারানোর ফলস রিপোর্ট করে দোষীকে খুঁজতে থাকে। এই হলো মহারাজা মুভির মেন স্টোরি। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দ্য মুভি, ভিকটিমকে এখানে অসহায়, দুর্বল, এন্ড অফ লাইফ এরকম সিচুয়েশনে দেখানো হয়নি। জ্যোতিকে এখানে খুব স্ট্রং দেখানো হয়েছে। সে বলেছে সে ঠিকই এই ট্রমা কাটিয়ে উঠবে। আমরা মেয়েরা প্রত্যেক দিন এরকম কত নীচ মানুষের সম্মুখীন হই, কিন্তু লড়াইটা চলতে থাকে। আরো মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।